আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা গত ক্লাসে ফাউলিং ফ্যাক্টর পড়িয়েছিলাম এবং সেখানে রিলেটেড অঙ্ক করেছিলাম। ফাউলিং ফ্যাক্টর সম্বন্ধে ইন ডিটেইলস পড়ানো হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা এক্সাম্পলের অঙ্ক করানো হয়েছে। আমরা আজকে দেখবো যে অ্যানালাইসিস অফ হিট এক্সচেঞ্জার। এখান থেকে আমরা স্টার্ট করবো। অ্যানালাইসিস অফ হিট এক্সচেঞ্জারের প্রথম যেটা আসছে যে হিট এক্সচেঞ্জার সম্বন্ধে আমরা ইকুয়েশন, ডেরিভেশন, তারপরে ইন ডিটেইলস আমরা হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে গেলে আমাদের কি কি জিনিস কনসিডারেশন আনতে হবে সেগুলো আমরা ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান। তো ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের হিট এক্সচেঞ্জারের সিলেকশন করার ক্ষেত্রে কোন পদ্ধতি ফলো করব সেটা ডিপেন্ডস করছে কয়েকটা ফ্যাক্টরের উপর। An engineer often finds himself or herself in a position to select a heat exchanger. আমাকে হিট এক্সচেঞ্জার সিলেকশন করতে গেলে সেটা কি করতে হবে? That will achieve a specified temperature range in a fluid stream of known mass flow rate. Mass flow rate যদি তোমার জানা থাকে তাহলে স্পেসিফাইড টেম্পারেচার চেঞ্জটা কত হবে দুটো ফ্লুইডের মধ্যে, একটা সেই চেঞ্জটা তোমাকে যদি বের করতে হয় সেটা একটা হতে পারে যে আমার কত ডিগ্রি আমি টেম্পারেচার আমি চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ হিট ট্রান্সফার কতটুকু আমি করাতে চাচ্ছি, সেটা একটা হতে পারে। একটা হতে পারে টু প্রেডিক্ট দ্য আউটলেট টেম্পারেচার অফ দ্য হট অ্যান্ড কোল্ড ফ্লুইড স্ট্রিম ইন এ স্পেসিফাইড হিট এক্সচেঞ্জার। আউটলেট টেম্পারেচার কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হতে পারে। আউটলেট টেম্পারেচার আমি কত চাই সেটাও হতে পারে। তোমরা মিউট করে দাও, কারো মাইক অন আছে। Two methods used in this analysis of heat exchanger. এটার ক্ষেত্রে দুইটা মেথড ইউজ করা যায়। একটা হলো লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, যেটাকে বলা হয় LMTD মেথড, ইজ দ্য বেস্ট সুইটেড ফর ফার্স্ট টাস্ক। প্রথম টাস্কের ক্ষেত্রে যেখানে আমরা মাস ফ্লো রেট আমরা জানবো, টেম্পারেচার জানবো, সেই ক্ষেত্রে আমাদের হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমরা লগ মিন টেম্পারেচার ইউজ করে LMTD মেথড ইউজ করতে পারি। আর পরেরটার ক্ষেত্রে যেখানে আউটলেট টেম্পারেচার আমাদের বের করতে হবে, সেই ক্ষেত্রে আমরা NTU মেথড, আমাদের টেম্পারেচার জানা নাই, সেই ক্ষেত্রে আমাদের NTU মেথড ইউজ করতে পারি। NTU হলো নাম্বার অফ ট্রান্সফার ইউনিটস মেথড। এটা হলো বেস্ট সুইটেড মেথড ফর সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ানের জন্য NTU মেথডটা হলো নাম্বার অফ ট্রান্সফার ইউনিটস। এটা আমরা যখন করব তখন আমরা দেখব। আর LMTD মেথডটাও আমরা ইন ডিটেইলস করব, ইকুয়েশন ডেরিভেশন করব। তাহলে এটা শুধু জাস্ট প্রিলুড দেওয়া হলো। এটা আমরা LMTD এবং NTU এই দুই মেথড আমরা হিট এক্সচেঞ্জার আমরা দেখব ডিটেইলস। তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হলো যে the analysis of heat exchanger can be greatly simplified. এখন হিট এক্সচেঞ্জারের অ্যানালাইসিস করতে গেলে কিছু অ্যাজাম্পশন আমাদের ধরে নিতে হবে ক্যালকুলেশনের সুবিধার্থে, নাহলে ম্যাথামেটিক্যাল সলিউশন করতে গেলে অনেক জটিল হয়ে যাবে। এটা আমাদের এতে অ্যাকুরেসি একটু কম হতে পারে, বাট ক্যালকুলেশনের জন্য অনেক সুবিধা হবে। অ্যাজাম্পশন গুলো কি কি? এটা ধরতে হবে যে এটা স্টেডি ফ্লো। স্টেডি ফ্লোটা তোমরা জানো, স্টেডি ফ্লো কাকে বলে? এটা তো আমি আগে পড়িয়েছি তোমাদেরকে। স্টেডি ফ্লো কে বলতে পারবে? তার টাইমের সাথে টেম্পারেচার চেঞ্জ হয় না, লোকেশনের সাথে ভ্যারি করে কিন্তু টাইমের সাথে ভ্যারি করে না টেম্পারেচার। রাইট। মাস ফ্লো রেট ইজ কনস্ট্যান্ট, তাই না? এখানে জি স্যার। mass flow rate is fluid remains constant, and fluid properties such as temperature, velocity at any inlet and outlet will remain same. এটা হলো স্টেডি ফ্লো। তাহলে এটা আসলে প্র্যাকটিক্যালি স্টেডি ফ্লো থাকে না, কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা স্টেডি ফ্লো। ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন মানে হিট ট্রান্সফার ইকুয়েশন ডেরিভেশন করবো আমরা, এটার জন্য ক্যালকুলেশনের জন্য আমাদের সুবিধা হবে। এতে হয়তো কিছুটা এরর আসবে, ওটা নেগলিজিবল, খুবই কম।
তারপরে তোমার যেটা হলো কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জি চেঞ্জেস আর নেগলিজেবল। কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি তোমরা তো জানো এটা একটা জিনিস। এটার যে চেঞ্জটা হবে, ফ্লুইড যখন ফ্লো করবে এলিভেশন চেঞ্জ হতে পারে, সেই এলিভেশনের চেঞ্জের জন্য তোমার এই পটেনশিয়াল এনার্জি এবং ভেলোসিটি চেঞ্জের জন্য কাইনেটিক এনার্জি এগুলো চেঞ্জ হতে পারে, সামান্য চেঞ্জ হবে, বাট এগুলোকে আমরা নেগলিজেবল ধরবো। যতটুকু চেঞ্জ হবে, এত চেঞ্জ ধরে আমরা ক্যালকুলেশন করা সম্ভব না, এটাকে ধরতে হবে, এটা নেগলিজেবল, বাট প্র্যাকটিক্যালি কিছুটা চেঞ্জ হবে। স্পেসিফিক হিট অফ এ ফ্লুইড ইজ কনস্ট্যান্ট। স্পেসিফিক হিট কোন একটা ফ্লুইডের এটা কনস্ট্যান্ট, এটা তোমরা জানো। স্পেসিফিক হিট কাকে বলে, কেউ কি বলতে পারবা? স্যার So 1 কেজি কোনো বস্তুর মানে 1 কেজি কোনো ম্যাসের টেম্পারেচার যদি 1 কেলভিন বাড়াতে হয় তাহলে যেটুকু হিটের দরকার হয় সেটা। রাইট, কারেক্ট। স্পেসিফিক হিট এটাই যেটা তুমি বললা, 100% কারেক্ট। আমরা ধরবো যে কোনো একটা ফ্লুইড, যে ফ্লুইডটা আমরা ইউজ করবো তার স্পেসিফিক হিট এটা কনস্ট্যান্ট থাকবে, এটা আমরা ধরে নেব। Axial heat conduction along the tube is negligible. হিট কন্ডাকশন হবে এক্সিয়াল ডাইরেকশনে, এটা আমরা ধরবো নেগলিজেবল, বাট রেডিয়াল ডাইরেকশনে তো কন্ডাকশনটা হচ্ছে আমরা জানি, কারণ হিট পাইপের যে থিকনেসের ওই মাঝখানে যে পাইপটা থাকবে তার থিকনেসের বরাবর তোমাকে কন্ডাকশনের হিট ট্রান্সফার হবে, বাট এটা ঠিক আছে। এক্সিয়াল বরাবর এক্স এক্সিস বরাবর যে চেঞ্জটা হবে কন্ডাকশনের যে হিট ট্রান্সফার হবে, এটা আমরা ধরবো নেগলিজেবল, কারণ ওটা আমরা ক্যালকুলেশন আনতেছি না। আউটার সারফেস অফ হিট এক্সচেঞ্জার ইজ পারফেক্টলি ইনসুলেটেড। এটা দুইটা তোমার থাকে শেল এবং টিউব। শেলের যে আউটার সারফেসটা সেটা দেখতেছি হিট লস হতে পারে, বাট আমরা ধরবো যে এটা আসলে ইনসুলেটেড। হিট লস হলে তো আমাদের যে হিট ব্যালেন্স, এনার্জি ব্যালেন্স ইকুয়েশন আমরা তাহলে ইউজ করতে পারবো না। আমরা এই জন্য ধরে নিতে হবে যে হিট শেলের যে আছে শেল সাইড অর্থাৎ আউটসাইডের যে সারফেস, সেই সারফেসে হিট কোনো ঢুকবে না, হিট বাইরে হবে না, এটা ইনসুলেটেড। ঠিক আছে, এই কটা জিনিস আমাদেরকে, এই 4-5টা জিনিস আমাদেরকে, এই 5টা জিনিস আমাদেরকে ধরে রাখতে হবে, যে অ্যাজাম্পশন নিতে হবে, এইটা অ্যাজাম্পশন নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, the first law of thermodynamics requires that the rate of heat transfer from the hot fluid be equal to the rate of heat transfer to the cold fluid. এখানে হট ফ্লুইড থেকে যে পরিমাণ হিট ট্রান্সফার হবে, কোল্ড ফ্লুইড সেই পরিমাণ হিটটা গ্রহণ করবে। এটা বলতেছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর যে রিকোয়ারমেন্ট সেটা, কারণ আমাদের বলছে যে ইনসুলেটেড, লস হচ্ছে না কোথাও। তো লস না হলে একজন এনার্জি যতটুকু ত্যাগ করবে আরেকজন সেই এনার্জিটা অতটুকু গ্রহণ করবে। এখানে এনার্জি কোনো ফর্মেই ট্রান্সফার হচ্ছে না, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, হিট এনার্জিটাকে এগুলো চেঞ্জ হচ্ছে না। কাজেই এখানে তো আমাদের এই সুবিধাটা আমাদের পাবো আমরা, যে এনার্জি ব্যালেন্সের যে হট ফ্লুইড যতটুকু ত্যাগ করবে কোল্ড ফ্লুইড ততটুকু নেবে, যেহেতু কোনো কাইনেটিক এনার্জি এখানে চেঞ্জ হচ্ছে না। তারপরে তোমার এক্সিয়াল হিট কন্ডাকশন এখানে নেগলিজেবল, আউটার সারফেস এটা বলছে ইনসুলেটেড, শুধু এনার্জি মানে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাজাম্পশনে আমরা যেতে হচ্ছে। কাজেই হট ফ্লুইড যতটুকু ত্যাগ করবে কোল্ড ফ্লুইড ততটুকু গ্রহণ করবে। এটা একটা সমান। আমরা যদি হট ফ্লুইডের কতটুকু এনার্জি লস করলো সেটা যদি বের করতে পারি, এটা ইকুয়াল টু হবে কোল্ড ফ্লুইড অতটুকু এনার্জি গেইন করেছে। আমাদের গত পরীক্ষায় একটা অঙ্ক ছিল, অঙ্ক না সরি, একটা 305 এ যে স্টেডি ফ্লোর ক্ষেত্রে এনার্জি ব্যালেন্স ইকুয়েশন লিখতে বলছিলাম। তোমরা সেই ইকুয়েশনটা অনেকে অনেক জটিল করে কি লেখছে না, আসলে চাইছিলাম এই জিনিসটা, এম ডট কিউ ডট ইজ ইকুয়াল টু এম ডট সিপি ডেল টি, এই জিনিসটা লিখলে 6 মার্ক ছিল। দুই একজন হয়তো পারছে, পারে না। এটাই তো এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। এই কোয়েশনটাই হলো স্টেডি ফ্লোর জন্য এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। আমাদের তো স্টেডি ফ্লো, এনার্জি তাহলে স্টেডি ফ্লোর ক্ষেত্রে এনার্জি কিভাবে তোমার ট্রান্সফার হয়, মাস ফ্লো রেট আমাদের কনসিডার করতে, যেহেতু ফ্লো আছে এখানে মাস ফ্লো রেট, আর সেই ফ্লুইডটার সিপি, সিপি হলো তোমার কনস্ট্যান্ট প্রেসারে কি, এটা সিপিটা কি স্যার কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে স্পেসিফিক হিট, স্যার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, এন্ড কনস্ট্যান্ট প্রেসারই তো হবে এটা। তোমার যদি ভলিউম তো কনস্ট্যান্ট না আর ফ্লো হচ্ছে,
কাজে এখানে কনস্ট্যান্ট প্রেসার হবে। কনস্ট্যান্ট প্রেসার স্পেসিফিক হিট অফ দ্য ফ্লুইড এন্ড মাস ফ্লো রেট আর টেম্পারেচার চেঞ্জ। এটি হলো এনার্জি ইকুয়েশন ছিল তোমার, এনার্জি ব্যালেন্স ইকুয়েশন আর স্টেডি ফ্লো। এটা চেয়েছিলাম, এটুকু লিখলে ফুল মার্কস আমার। অনেকেই পারে না, 2-1 পারছে। হিট ট্রান্সফার রেট অফ দ্য কোল্ড ফ্লুইড যেটা আমরা দেখি, আমরা তো ওখানে বললাম যে হট ফ্লুইড যেটা ত্যাগ করবে, কোল্ড ফ্লুইড সেটা গ্রহণ করবে, এটা সমান সমান হবে। তাহলে হিট ট্রান্সফার রেট টু দ্য কোল্ড ফ্লুইড মানে কোল্ড ফ্লুইডে কি পরিমাণ হিট নিচ্ছে বা হট ফ্লুইডে কি পরিমাণ কোল্ড ফ্লুইডে হিট ট্রান্সফার হচ্ছে, সেটা আমরা এই ইকুয়েশন, এনার্জি ব্যালেন্সের যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি। তাহলে এম ডট কিউ ডট ইজ ইকুয়াল টু এম ডট, এখানে যে সি দেওয়া আছে, সি হলো কোল্ড ফ্লুইড, এম ডট সি যেটা আছে সেটা হলো কোল্ড ফ্লুইড রিপ্রেজেন্ট করছে। এম ডট সি সিপিসি, সিপি কোল্ড ফ্লুইডের সিপি ইনটু টিসি আউট মাইনাস টিসি ইন। এটা নরমাল একটা ইকুয়েশন, সিম্পল ইকুয়েশন। আউটলেটের কোল্ড ফ্লুইড আউটলেট টেম্পারেচার বেশি হবে, ইনলেটেরটা কম থাকবে। কাজে এই ইকুয়েশন থেকে আমরা এটাকে এম ডট সি আর সিপিসি, এটাকে আমরা বড় হাতের ক্যাপিটাল সি সি লিখতে পারি। ক্যাপিটাল সি সি দিয়ে আমরা বুঝাচ্ছি যে এম ডট সিপিসি এর দুটি মাল্টিপ্লিকেশন, অর্থাৎ মাস ফ্লো রেট এবং স্পেসিফিক হিটের মাল্টিপ্লিকেশন হলো হিট ক্যাপাসিটি বলা হয় এটাকে। এই যে capital CC and capital CH are the heat capacity of cold and hot fluid respectively. Heat capacity কি সেটা আমরা বলবো একটু পরে বলবো। আচ্ছা, the transfer rate to the hot fluid, hot fluid এর ভিতরে যে ট্রান্সফার হচ্ছে, hot fluid থেকে হিটটা ট্রান্সফার যে হচ্ছে, সেটাও কিন্তু সেম একই ধরনের ইকুয়েশন এখানে আমরা ইউজ করতে পারি hot fluid এর জন্য। m dot h cph TH in, এখানে ইনলেট টেম্পারেচারটা বেশি হবে, মাইনাস TH আউট। হট ফ্লুইড যখন ঢোকে তার টেম্পারেচার বেশি থাকে, আর যখন আউট হয় তার টেম্পারেচার কম থাকে। সুতরাং এই দুটো থেকে মাইনাস করলাম আমরা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে হট ফ্লুইড কি পরিমাণ টেম্পারেচার সে রিডিউস করলো। আর এখানে এম ডট এবং সিপি, এটার পরিবর্তে আমরা সিএইচ লিখতে পারি। সিএইচটা যেটা বললাম হট ফ্লুইডের হিট ক্যাপাসিটি। আর এগুলো এখানে বলছে যে এম ডট সি কোনটা কি, এম ডট সি এবং এম ডট এইচ এর মাস ফ্লো রেট, সিপিসি সিপিএইচ স্পেসিফিক হিটস, এটা তোমরা বললা ডেফিনেশনটা। আর টিসি আউট এবং টিএইচ আউট হলো আউটলেট টেম্পারেচার, আর টিসি ইন এবং টিএইচ ইন হলো ইনলেট টেম্পারেচার। এখন আমরা দেখবো হোয়াট ইজ হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি তো তোমরা জানলা, ম্যাথমেটিক্যাল টার্ম হলো মাস ফ্লো রেটের সাথে ওই ফ্লুইডটার স্পেসিফিক হিট যেটা, সেটাকে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, সেটাই হলো তোমার হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি রেট এটাকে বলা হয় হিট ক্যাপাসিটি রেট। হিট ক্যাপাসিটি রেট অফ এ ফ্লুইড স্ট্রিম represents the rate of heat transfer needed to change the temperature of the fluid stream by 1 degree centigrade as it flows through a heat exchanger. এখানে আসলে ওই যে হিট স্পেসিফিক হিটের ক্ষেত্রে যেমন একটা কেজির একটা ব্যাপার ছিল, 1 কেজিটা কোন একটা ফ্লুইডের টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 1 ডিগ্রি কেলভিন বাড়াইতে চাও, তাহলে যে পরিমাণ হিটের প্রয়োজন হইতো সেটাকে বলা হয় স্পেসিফিক হিট। বাট এখানে স্পেসিফিক হিটের পরিবর্তে এখানে বলছে হিট ক্যাপাসিটি রেট, এটা হলো কোন একটা ফ্লুইডের, সেটা যে পরিমাণই হোক, পরিমাণটা এখানে নির্দিষ্ট নাই, 1 কেজি বলা হয় না, পরিমাণ সেটা 1 টনও হতে পারে। অর্থাৎ সেই পরিমাণ ফ্লুইডের টেম্পারেচারটা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হয় অথবা কমাতে হয়, তাহলে যে পরিমাণ হিটের প্রয়োজন হয় সেটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। তার দুটো পার্থক্য বোঝা গেল। তো একটা হলো যে হিট ক্লাস মানে স্পেসিফিক হিট যেটা হলো এখানে পার কেজিতে হতে হবে, আর হিট ক্যাপাসিটি রেট এখানে কোনো কেজি নাই, যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে। সেই অ্যামাউন্ট ফ্লুইডের টেম্পারেচারটা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হয়, তাহলে যে পরিমাণ হিটের প্রয়োজন হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে হবে সেটা। ঠিক আছে, তাহলে এটা এই পর্যন্ত। তারপর আমরা যাচ্ছি যে ডান পাশে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটা আমি তোমাদের পরে ব্যাখ্যা করবো। তার আগে আমরা বলে নিচ্ছি ফ্রম দা এই ইকুয়েশন দুইটা, যেটা ইকুয়েশন দুইটা আগে দেখাইলাম,
Q dot is equal to capital CC TC out minus TC at cool fluid এর জন্য আর ডান পাশের যে ইকুয়েশনটা এটা হলো হট ফ্লুইড এর জন্য Q dot equal to CH TH in minus TH out. From the above equation, it is understood that the only time the temperature rise of the cold fluid is equal to the temperature drop of the hot fluid is when the heat capacity rates of the two fluids are equal to each other. এই জায়গাটা বোঝার ব্যাপার আছে। এখন হট ফ্লুইড যে পরিমাণ এই যেখানে ছবিটা দেখো হট ফ্লুইড এখানে তার টেম্পারেচারটা ড্রপ হয়ে যাচ্ছে। এই টেম্পারেচারটা যতটুকু ড্রপ হবে কোল্ড ফ্লুইডটা ততটুকু টেম্পারেচার আপ হবে। যদি এটা হয় এই কন্ডিশনটা ফুলফিল হয় অর্থাৎ এই দুটার যে পার্থক্য এই পার্থক্যটা আর হট ফ্লুইডের যে ডিফারেন্সটা এই দুইটা ডিফারেন্সটা যদি সবসময় এক হয় যে সিম্পল যে 5 ডিগ্রি টেম্পারেচার ডাউন হলো একটা এক্সাম্পল দিলাম আর কোল্ড ফ্লুইড সে 5 ডিগ্রি টেম্পারেচার up হলো the temperature rise of the cold fluid is equal to the temperature drop of the hot fluid অর্থাৎ ও যত ডিগ্রি পর্যন্ত ডাউন হবে 5 ডিগ্রি ডাউন হলে কোল্ড ফ্লুইডও 5 ডিগ্রি আপ হবে এরকম কন্ডিশন কখন হবে যখন হিট ট্রান্সফারটা যখন স্টেডি হবে স্যার হ্যাঁ যখন হিট ট্রান্সফারটা স্টেডি হবে স্টেডি না বলছে যে একটা হট ফ্লুইড যেটা দুটো ফ্লুইড তো আমাদের হট ফ্লুইডের যদি টেম্পারেচার 5 ডিগ্রি কমে কোল্ড ফ্লুইডের টেম্পারেচারও 5 ডিগ্রি বাড়বে এটা কি সম্ভব যদি 100% এফিশিয়েন্ট হয় তাহলে সম্ভব স্যার তার দুইটার হিট ক্যাপাসিটি দুইটা ফ্লুইডের হিট ক্যাপাসিটি রেটই যদি সেম হয় তাহলে হ্যাঁ এটাই হলো উত্তর পরের যে উত্তরটা দিলে কি শিশির নাকি না স্যার আমি স্যার আচ্ছা তোমার এটা হলো হিট ক্যাপাসিটিতে সমান হতো এই দেখো এখানে একটা টার্ম আছে সিসি সিসি সিএইচ দুটো ফ্লুইডের হিট ক্যাপাসিটি সমান হয় অর্থাৎ মাস ফ্লো রেট মাল্টিপ্লিকেশন বাই স্পেসিফিক হিট এর কোন ফলটা যদি দুইটারই সমান হয় সেই ক্ষেত্রে একটা ফ্লুইডের টেম্পারেচার যতটা কমবে আর একটা ফ্লুইডের টেম্পারেচার ততটাই বাড়বে এই ছবিটা দেখো এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে দেখো উপরের দিকে টেম্পারেচার আর হরিজন্টাল দিকে এক্স অ্যাক্সিস ডিসটেন্স এখন এটা ডিসটেন্সটা হলো তোমার মানে হিট এক্সচেঞ্জারের ডিসটেন্স সে এখানে যদি ইনলেট হয় ইনলেটে হট ফ্লুইডটা ইন হচ্ছে আবার কোল্ড ফ্লুইডটাও তোমার এদিক থেকে ইন হচ্ছে দেখা যাচ্ছে এদিকে উল্টা দিক থেকে যেটাই হোক এখন এই দুইটা টেম্পারেচার যতটা ড্রপ করতেছে হট ফ্লুইড এটা প্যারালাল দুটো লাইন দেখা যাচ্ছে দেখো অর্থাৎ এই দুটো ডিফারেন্স যে এই দুটো হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের ভিতরে যে একটা প্যারালাল লাইন তখনই ক্রিয়েট করবে যখন তোমার এই হিট ক্যাপাসিটি রেট যেটা এটা যখন তোমার সমান হবে আর একজন যে উত্তর দিল যে হ্যাঁ এফিসিয়েন্ট 100% এটা তো আমরা ধরে নিছি যে হিট লস টস কিছুই নাই এটা তো আমরা প্রথমেই অ্যাজাম্পশন করে নিলাম যে কোনো দিকেই কোনো লস নাই ও যতটুকু হিট ছাড়বে ততটুকু হিট করবে হিট আর টেম্পারেচার এক জিনিস না হিট ঠিক আছে মানে হিট ও যতটা ছাড়বে ততটা ঘটবে এটা তো সবসময় হিট এক্সচেঞ্জারে এই ঘটনাটাই ঘটবে যেহেতু আমরা অ্যাজাম্পশন করে নিয়েছি হিট লস হবে না এই হবে না পটেনশিয়াল হিট এনার্জি অন্য কোনো এনার্জিতে কনভার্ট হবে না কাজেই হিটের পরিমাণটা ঠিক আছে তুমি যেটা বলছো ওটা ঠিক আছে কিন্তু টেম্পারেচার যেটা টেম্পারেচার একটা 3 ডিগ্রি হয়তো কমলো আর একটা 5 ডিগ্রি বাড়তে পারে যদি দুইটার হিট ক্যাপাসিটি সেম না হয় হিট ক্যাপাসিটি রেট যখন সেম হবে তখন টেম্পারেচার একটা যতটা কমবে আর একটা ফ্লুইডের টেম্পারেচার ততটুকুই বাড়বে ওই ডিগ্রিটা একই থাকবে এটা একটু বোঝার চেষ্টা করো এই ছবিটা দেখবা এটা এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা থাকবে এই ধরনের একটা ছবি তোমাদের আঁকা দিতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে এটা কেন হবে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া যায় এই দুটো তো সমান কাজে এই দুইটা যদি সমান হতে হয় টিসি আউট টিসি ইন এটা আর এই টার্মটা যদি সমান হয় অর্থাৎ এটার এই দুটো ডিফারেন্স হট ফ্লুইড যতটা টেম্পারেচার ডিফারেন্স হবে কোল্ড ফ্লুইডের যদি ততটা টেম্পারেচার ডিফারেন্স হয় তাহলে তোমাকে এখানে তো দেখানো যায় যে সিএইচ ইজ ইকুয়াল টু সিসি এমনি ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়
আর এমনি চিন্তা করলে বোঝা যায় যে দুইটা ফ্লুইডের মাস ফ্লো রেট মাল্টিপ্লিকেশন বাই সিপি এই দুটোই হলো ভেরিয়েবল টার্ম। এই দুটো ভেরিয়েবল টার্ম মিলে যদি একটা টার্ম হয় সেটা হলো ক্যাপাসিটি রেট। তাহলে এই ক্যাপাসিটি রেটটা যদি দুইটার সমান হয় সেই ক্ষেত্রে টেম্পারেচার যতটা ও লস করবে আরেকটা ফ্লুইড ততটা টেম্পারেচার গেইন করবে, হিট না কিন্তু টেম্পারেচার। আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার হচ্ছে আমাদের তো, যে হিট ক্যাপাসিটি রেট যখন সমান হবে তখনই একটা টেম্পারেচার যতটা ড্রপ করবে একটা টেম্পারেচার ততটা গেইন করবে। এখানে কেউ যদি টেম্পারেচার পরিবর্তে হিট লেখো তাহলে কিন্তু হবে না, টেম্পারেচার এবং হিট কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, two special types of exchanger commonly used in practice are condenser and boiler. আমি তোমাদেরকে প্রথমে ক্লাসিফিকেশন অফ হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে স্পেশাল টাইপ হিট এক্সচেঞ্জার কিন্তু আছে তিন। কন্ডেন্সারকে আমরা হিট এক্সচেঞ্জার বলতে পারি, বয়লারকেও হিট এক্সচেঞ্জার বলতে পারি, আরেকটা কি তিনটা ছিল, ওই তিনটা আমি একটু পিছনে দেখে আসি। এই যে কন্ডেন্সার, the heat exchanger for a specific application, এটা কিন্তু আমরা পড়েছিলাম টাইপস অফ হিট এক্সচেঞ্জার, কন্ডেন্সার, বয়লার আর স্পেস রেডিয়েটর, এই তিনটা। তো আমরা কন্ডেন্সার এবং বয়লারের ক্ষেত্রে আমরা একটু ডিসকাস করব। The two special types of heat exchanger commonly used in practice are condenser and boiler. এখানে কি ঘটনা ঘটছে, কন্ডেন্সারের একটা ফ্লুইড থাকবে, যে ফ্লুইডটা কন্ডেন্সড হবে। কন্ডেন্সড হওয়া মানে সে কি হবে, হিট ছাড়া দিবে, হিট রিলিজ করবে। আরেকটা ফ্লুইড, বয়লারে একটা ফ্লুইড থাকবে, সে ফ্লুইডটা কি করবে, হিট গেইন করবে। গেইন করবে। কিন্তু এখানে দুটো ফ্যাক্টর আছে, একটা হলো হিট যে ছেড়ে দিবে, যখন ছাড়বে তার টেম্পারেচার কোনো চেঞ্জ হবে? জি স্যার, ঠান্ডা হয়ে যায় তো। না না না, ওই ফ্লুইডটা, না স্যার, চেঞ্জ হবে না স্যার। চেঞ্জ হবে না তো। হ্যাঁ ওই ফ্লুইডটা তার টেম্পারেচার কোনো চেঞ্জ করবে না, কিন্তু সে Yes. একই টেম্পারেচার থাকবে তার। বয়লারের ক্ষেত্রেও যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাষ্পে পরিণত করা যায়, বাষ্প যখন হইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা স্যাচুরেশন টেম্পারেচার ক্রস না করবে তার ততক্ষণ পর্যন্ত সুপার হিটেড হবে না, 101 ডিগ্রি বানাইতে পারবে না। তোমার যদি মনে করো টনের পর টন ওয়াটার থাকে, সেই ওয়াটারকে যদি 100 ডিগ্রি টেম্পারেচার থেকে তোমাকে একটা বাষ্প শুরু হয়, তো ওটাকে তুমি 101 ডিগ্রি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হবে। কাজেই কন্ডেনসেশনও তাই, ওটা যতক্ষণ পর্যন্ত কন্ডেনসেশন না হবে, পুরোটা লিকুইড না ফিরবে, ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার কিন্তু ডাউন হবে না। কাজেই একটা so one of the fluid is in a condenser. কন্ডেন্সারে দুটো ফ্লুইড যদি থাকে, একটা যে ফ্লুইডটা কন্ডেন্সড হবে সেটাকে সেই ফ্লুইড নিয়ে আমরা চিন্তা করব। আর ওয়ান অফ দ্য ফ্লুইড ইন কন্ডেন্সার অর এ বয়লার আন্ডারগোস এ ফেজ চেঞ্জ, এটাকে বলা হয় ফেজ চেঞ্জ। যে তোমরা জানো যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাচ্ছে, বাষ্প থেকে লিকুইড হচ্ছে অথবা লিকুইড থেকে বাষ্প হচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ফেজ চেঞ্জ। এন্ড দ্য রেট অফ হিট ট্রান্সফার ইজ এক্সপ্রেসড অ্যাজ Q dot is equal to m dot HFG, ঠিক আছে? HFG তোমরা জানো এটা কি, HFG is enthalpy of vaporization of the fluid at specified temperature or pressure। HFG দিয়ে তার মাস ফ্লো রেট দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের ডায়াগ্রামটা, এই ক্ষেত্রে দেখো এই ইকুয়েশনটা আগে আমরা লিখছি, ওটা সেম ইকুয়েশন। The heat capacity of the fluid during phase change process must approach infinity since the temperature change is practically zero. এই ফ্লুইডটার কথা চিন্তা করো, কন্ডেন্সিং ফ্লুইড। এই ফ্লুইডের যে টেম্পারেচার লাইনটা দেখো, এটা কনস্ট্যান্ট, লাইনটা কনস্ট্যান্ট। তাহলে এই হট ফ্লুইডের কথা চিন্তা করো, এই ইকুয়েশন হট ফ্লুইড ইন মাইনাস হট ফ্লুইড আউট, এটা ইন যদি হয় এটা আউট হয়, তাহলে এই দুটোর ইয়াটা কি হচ্ছে, এই দুটোর ভ্যালু টেম্পারেচার ডিফারেন্সটা জিরো হয়ে যাচ্ছে। কারণ এটাকে যদি CH ইকুয়াল টু Q ডট ডিভাইডেড বাই, এটা নিচে নিয়ে আসো, ম্যাথামেটিক্যালি যেটা দেখতেছি যে Q ডট ডিভাইডেড বাই জিরো মানে কি,
কিউ ডট ডিভাইডেড বাই 0 সিএস এর ভ্যালুটা আসছে ইনফিনিটি চলে আসছে, ম্যাথমেটিক্যালি ইনফিনিটি আসছে। সিমিলারলি কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে তাই হবে। এটা হলো হিট ক্যাপাসিটির ফেজ চেঞ্জের ক্ষেত্রে তোমার বয়লার এবং কন্ডেন্সার এই দুইটা ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে। এখন আমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি যে আমার টনের পর টন, অর্থাৎ একটা পুকুরের ভিতরে যে অনেক পানি আছে সেটাকে যদি আমি বাষ্প করতে চাই, টেম্পারেচার আমার চেঞ্জ হচ্ছে না, কিন্তু অনেক হিট তো লাগতেছে আমার, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না কিন্তু হিটের প্রয়োজন হচ্ছে অনেক। সেখানে যে তো মাস ফ্লো রেট এবং তোমার যদি ইয়াতে গুণ করো, মাস ফ্লো রেট একটা কি তোমার হিট স্পেসিফিক হিট দিয়ে গুণ করো, এই সংখ্যাটা ইনফিনিটি, এটার কোনো শেষ নেই। কাজেই আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি। আমরা যদি চিন্তা করি যে একটা হিউজ পরিমাণ টনেজ অফ ওয়াটার সেটাকে আমি বাষ্প করতে চাই, অথবা টনেজ অফ বাষ্প সেটাকে যদি আমি লিকুইড করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অনেক হিট রিলিজ করতেছে, কিন্তু আমাকে টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না। এজ এ রেজাল্ট আমরা ধরতে পারি যে সেটার হিট ক্যাপাসিটিটা ইনফিনিটি। আমি এই ধরনের কোশ্চেন কিন্তু বেশি পছন্দ করি, যে এরকম একটা আমি বললাম বয়লার এবং কন্ডেনসেশনের ক্ষেত্রে তুমি একটা হিট ক্যাপাসিটি যে 0 ইনফিনিটি, হিট ক্যাপাসিটি যে 0 কন্ডেন্সার এবং বয়লারের ক্ষেত্রে, সেটা তুমি প্রুভ করো এবং তার ডায়াগ্রাম দাও। এই ধরনের ডায়াগ্রাম তোমাদের আঁকাতে হবে, এজ ওয়েল এজ সেটা তোমাকে প্রমাণ করতে হবে যে কেন এটা ইনফিনিটি হলো কিভাবে। তো এটা কিন্তু সোজা, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে ক্লাস টেস্টেই হোক আর ফাইনাল পরীক্ষায় হোক। গতানুগতিক যে ডেরিভেশন, বড় একটা ডেরিভেশন দিলাম তুমি মুখস্থ করে আসলাম, এরকম না। এরকম ছোট ছোট এখানে একটা এই ধরনের কোশ্চেন থাকবে, অথবা এটার ক্ষেত্রে যে কোন ক্ষেত্রে তোমার এটা বুঝে বলতে হবে তোমাকে, এক্সপ্লেইন যে টেম্পারেচার একটা হট ফ্লুইড যে পরিমাণ টেম্পারেচার ড্রপ করবে, কোল্ড ফ্লুইড একই পরিমাণ টেম্পারেচার রেইজ করবে, সে এটার ক্ষেত্রে শর্তটা কি, এক্সপ্লেইন। তোমাকে এই ছবি দিয়া ম্যাথমেটিক্যালি এদের প্রমাণ করতে হবে। এটা একটা কোশ্চেন হতে পারে। আর এখানে যেটা বললাম যে কন্ডেন্সিং এবং এয়ার ফ্লুইডের ক্ষেত্রে এটা যে ইনফিনিটি হিট ক্যাপাসিটি রেট ইনফিনিটি, এটা তুমি ব্যাখ্যা করো, তোমার সেই ক্ষেত্রে তোমাকে এটা ব্যাখ্যা করে বুঝাইতে হবে। এই দুটো কোশ্চেন তোমার ক্লাস টেস্ট অথবা ফাইনাল কোন এক জায়গায় থাকবে, তুমি এটা পাবা, অথবা মিড টার্ম এক্সাম। আচ্ছা, rate of heat transfer in a heat exchanger can also be expressed in an analogous manner to Newton's law of cooling. Newton's law of cooling তো আমরা জানি। আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা কিন্তু তোমার এই যে এনার্জি ব্যালেন্সের ইকুয়েশন, এই যে এই ইকুয়েশন উপরে দুটি ইকুয়েশন, এটা কিন্তু আমরা কনভেকশন হিট ট্রান্সফারের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা ইউজ করি। কিন্তু মেইন যে নিউটনস ল অফ কুলিং এর যে ইকুয়েশন সেটা হলো এটা, Hs q dot is equal to Hs del T। সেই ক্ষেত্রে তোমাকে কনসিডার করতে হবে ফ্লুইডের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কি বরাবর, রেডিয়ালি বরাবর। অর্থাৎ যদি একটা পাইপের সেন্টার ধরো, সেন্টার থেকে হিটটা টুয়ার্ডস উপর দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে দুদিকে, তাহলে রেডিয়াল হিট ট্রান্সফার। আর এতক্ষণ যেটা দেখলাম এটা হলো মাস ফ্লো। মাস ফ্লোর কারণে যে এনার্জি ট্রান্সফার হলো একটা ফ্লুইডের, ইন্ডিভিজুয়াল ফ্লুইডের ক্ষেত্রে। কিন্তু যখন দুইটা ফ্লুইডের মধ্যে এখানে এক্সচেঞ্জ হবে হিটটা, সেই ক্ষেত্রে আমাদের নিউটনস ল অফ কুলিং এর এই ইকুয়েশনটা আমাদের ইউজ করতে হবে। নিউটনস ল অফ কুলিং, নিউটনস ল অফ কুলিং এর যে ইকুয়েশনটা আমরা শিখে আসছি কনভেকশনে, সেই সেম ইকুয়েশন এখানে এইচ এর জায়গায় শুধু ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইউটা বসছে এস, আর এটা হলো ডেল টি এম, মানে দুইটার মিন টেম্পারেচারের ডিফারেন্স। দুইটা মিন টেম্পারেচার কি হবে, কারণ ফ্লুইড যখন ফ্লো করে আর টেম্পারেচার তো বাড়তে থাকে আস্তে আস্তে, একটা কমতে থাকে আর একটা বাড়তে থাকে। কমতে থাকা আর বাড়তে থাকা, তাহলে তো আমি কোনটা নিব, এই জন্য দুইটা ডিফারেন্সটা নিতে হবে। মিন টেম্পারেচার, ওইটা হট ফ্লুইডের মিন টেম্পারেচার নিতে হবে, আর কোল্ড ফ্লুইডের মিন টেম্পারেচার নিতে হবে, নিয়ে আমরা এই ডিফারেন্সটা, টেম্পারেচার ডিফারেন্সটা আমরা নেব। কিন্তু সেই মিনটা কিরকম মিন সেটা আমাদের পরে আমরা দেখতেছি। এই ডেল টি এম কে বলতেছে অ্যাপ্রোপ্রিয়েট মিন টেম্পারেচার। অ্যাপ্রোপ্রিয়েট মিন টেম্পারেচারটা কি জিনিস সেটা আমরা পরে দেখবো। শুধু জেনে রাখো যে এটা যেহেতু দুইটাই টেম্পারেচার ভেরি করতেছে, আমরা তো আসলে কোন টেম্পারেচারটা নিব
তো সুতরাং এটার একটা অ্যাপ্রোপ্রিয়েট মিন টেম্পারেচার আমরা শিখবো, যে আমাদের কিভাবে এই মিন টেম্পারেচার ক্যালকুলেশন করতে হবে সেটা আমাদের শিখতে হবে, সেটা আমরা শিখবো। তার আগে শুধু এই ইকুয়েশনটা যে সেম টাইপের একটা ইকুয়েশন, নিউটনস ল অফ কুলিং এর মতো হিট এক্সচেঞ্জারের ইকুয়েশন, এখানে শুধু চেঞ্জটা আসতেছে, এখানে ইউ এস ইউটা আসতেছে শুধু এইচ ইউএস, আর এই টেম্পারেচার ডিফারেন্সটা এখানে একটু অন্যরকম হবে। এই টেম্পারেচার ডিফারেন্সটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট মিন টেম্পারেচার ডিফারেন্স। এটা আমরা দেখবো যে এটা আসলে এটা কি, এটা পরে দেখবো। এখন আমাদের এই সারফেস এরিয়াটাও কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন করতে জটিল, অন্য জায়গার মতো না। এই সারফেস এরিয়াটা আমাদের বুঝতে হবে কোন সারফেস এরিয়াটাকে আমরা ক্যালকুলেশন করব। কতদিন যদি একটু বলছিলাম এর আগে ক্লাসে, সারফেস এরিয়াটা হলো ইনার ফ্লুইডটা, অর্থাৎ টিউবের ভিতর যে ফ্লুইডটা ফ্লো করছে সে কোন সারফেসটাকে সে টাচ করতেছে, সেই সারফেস এরিয়া একটা। আর আউটার ফ্লুইডটা যেটা ফ্লো করছে সে কোন সারফেসটাকে টাচ করতেছে। এখানে খেয়াল রাখতে হবে যে আউটার ফ্লুইড যেটা ফ্লো করতেছে অর্থাৎ শেল দিয়ে, সেই ফ্লুইডটা কিন্তু দুটা সারফেস টাচ করতেছে। বলো স্যার আউটার ফ্লুইড যেটা ফ্লো করতেছে মানে অ্যানুলার স্পেস দিয়ে, সেটা হিসেবে হ্যাঁ। দুইটা সারফেস টাচ করতেছে না স্যার? রাইট, দুইটা সারফেস টাচ করছে, কিন্তু আউটার সারফেসটাকে আমরা অলওয়েজ ধরবো যে এটা একটা ইনসুলেটেড। আউটার সারফেস নিয়ে তুমি চিন্তাই করবে না। অ্যানুলার ফ্লুইডটা কিন্তু আউটার সারফেস যেটা টাচ করছে ওটা একটা বাউন্ডারি ধরে রাখো, ওটা আমরা ক্যালকুলেশন আনবো না, ওটাতে আমরা হিট ট্রান্সফার হচ্ছে না, ওইটা ক্যালকুলেশন করবো না। সুতরাং আমাদের আউটার সারফেসটাকে ইনার যে টিউবটার ইনার টিউবের যে আউটার সারফেস তাকে সে টাচ করে যাচ্ছে, তাই না? বুঝতে পারছি? ইনার টিউবের আউটার সারফেসকে টাচ করে যাচ্ছে, সেখানে তোমাকে অনেকগুলো ফিনও থাকতে পারে। ফিন থাকলে ফিনের এরিয়াও নিতে হবে, আউটসাইড সারফেস এরিয়াও নিতে হবে। আর ইনার ফ্লুইডটার জন্য ইনার যে টিউবটা আছে টিউবের ইনার সারফেস এরিয়াটা নিতে হবে। ইনার সারফেস এরিয়া তোমার নিতে গেলে তোমাকে ইকুয়েশন তো সিম্পল, পাই ডিএল তোমার ডায়ামিটার, ইনার ডায়ামিটার জানতে হবে। আর আউটার সারফেসের জন্য আউটার ডায়ামিটার, ওই ইনার টিউবের আউটার ডায়ামিটারটা জানতে হবে, ওটাও পাই ডিএল। ঠিক আছে, এটাই হলো সারফেস এরিয়াটা বের করা। এখানে জটিলতা হলো সারফেস এরিয়াটা বের করা। আর ডেল টি এম যেটা, এটা আমরা নেক্সট যে ক্লাস আছে লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, এটা আমি আজকে স্টার্ট করব না। এই যে ডেল টি এমটা আমরা এটাকে আমরা ডেল টি এল এম বলবো। এই ডেল টি এল এম মানে লগারিদম মিন টেম্পারেচার ডিফারেন্স। এটা আমরা এলএমটিটি, এটা দিয়ে আমরা আসলে এই এক্সাক্ট টেম্পারেচার ডিফারেন্সটা আমরা পাবো। যখন দুটো ফ্লুইডেরই টেম্পারেচার আপ ডাউন করতেছে, তখন আমরা দুটো ফ্লুইডের টেম্পারেচারকে এক্সাক্ট যে ডিফারেন্সটা কত হবে সেটা আমরা এলএমটিটির মাধ্যমে আমরা কিভাবে এটা বের করতে পারি সেটা আমরা নেক্সট ক্লাস দেখবো। আজকে ক্লাসে এটা স্টার্ট করে শেষও করতে পারবো না, আমরা নেক্সট ক্লাসে এটা স্টার্ট করবো, বাট এটার আমাদের একটা ডেরিভেশন আছে, সেই ডেরিভেশনটা আমাদের শিখতে হবে। তো আজকে আমার মনে হয় নতুন একটা টপিক স্টার্ট করলে আমরা শেষও করতে পারবো না, কাজে এটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করবো, এই টপিকটা লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। তো আজকের ক্লাস যতটুকু করালাম তাতে তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা বললে বলো, বুঝতে পারবে। আর কোনো কনফিউশন আছে? নো স্যার। কনফিউশন নাই? আগের ক্লাসগুলোতে এই পর্যন্ত যতটুকু পড়ানো হচ্ছে, তাহলে আমি দুই একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। তোমার হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের যে টেম্পারেচার, যে তোমার এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। স্যার সারফেস এরিয়াটা একটু আরেকবার বলবেন, ওটা বুঝিনি স্যার। কোনটা ইনসুলেটেড কখন ধরবো স্যার? আউটার সারফেস। কোনটা বলো তো? আউটার সারফেস এরিয়া, আউটার সারফেসটা কখন ইনসুলেটেড হবে স্যার, এটা বুঝিনি স্যার।
এটা তো আমরা এই যে অ্যাজাম্পশনে ধরলাম না সব সময়, এই যে আউটার সারফেস অফ হিট এক্সচেঞ্জার ইজ পারফেক্টলি ইনসুলেটেড, এটা আমাদের ধরে ক্যালকুলেশন করতে হবে। সুতরাং আউটার সারফেস বলতে ওই যে তোমার প্র্যাকটিক্যালি দেখাইছিলাম যে কাছের, তুমি কি তোমার সেশনে ছিল হিট এক্সচেঞ্জারের একটা সেশন আছে, ওখানে একটা হিট এক্সচেঞ্জার দেখানো আছে, ওখানে যে একটা কাছের যেটা ছিল শেল, যেটা আউটার সারফেসের আউটার সারফেসটাকে আমরা ইনসুলেটেড ধরবো, কাজে ওখানে হিট ট্রান্সফার হচ্ছে না, তো ওই সারফেস এরিয়াটাকে আমরা এই জন্য কনসিডার করবো না, ওরা কনসিডার করবো ইনার যে টিউব আছে সেই টিউবের আউটার সারফেস, ইনার টিউবের ইনার সারফেস এবং আউটার সারফেস, এটা আমরা কনসিডার করবো। এর মধ্যে যদি কোনো ফিন লাগানো থাকে ফিনটাকে কনসিডার করবো, ঠিক আছে, ফিনের এরিয়াতে আমাকে ধরতে হবে। এটা সার্কুলার হতে পারে, অন্য অন্য ডিজাইনে হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে, তোমাদেরকে মেইনলি সারফেস এরিয়া বের করতে হবে। সারফেস এরিয়া বের করতে গেলে তোমাকে দেখতে হবে যে কোন সারফেসকে টাচ করে ফ্লুইড দুটো ফ্লো করতেছে। ইনার ফ্লুইড তো যদি ফুললি ডেভেলপ ফ্লো হয়, তো ইনার টিউবতে যে ফ্লুইডটা যাচ্ছে সে তো একটা সার্কুলার যদি হয় তো সার্কুলার টিউব দিয়ে যাচ্ছে, স্কোয়ার শেপ যদি হয় স্কোয়ার শেপের চারপাশকে সে টাচ করতেছে, কাজে ওখানে তোমার ওই এরিয়াটা সারফেস এরিয়াটা নিতে হবে ভিতরেরটা। আর আউটার ফ্লুইডটা অ্যানুলাস স্পেসের ভিতরে যাচ্ছে, অ্যানুলাস স্পেসের সে নিচের দিকে অর্থাৎ সেন্টারের দিকে যে পার্টটা, সেন্টারের দিকের পার্টটা সে টাচ করতেছে, ভিতরের দিকে যে টিউবটা আছে সেই টিউবের চারিদিকে সারফেসটাকে টাচ করতেছে, এটা নিতে হবে। আর আউটার অ্যানুলাস স্পেসের আউটার যে সারফেস, ওই সারফেস আমরা সবসময় বলবো যে ইনসুলেটেড, সুতরাং ওইটা নিয়ে আমরা কনসিডার করবো না, ওই সারফেসটা টাচ করবে ফ্লুইডটা কিন্তু ওটাকে আমরা কনসিডার আনবো না, এটা তো ইনসুলেটেড, হিট ট্রান্সফার হচ্ছে না, ঠিক আছে। এই জন্য কোশ্চেন করলাম, বুঝতে পারছো? স্যার জি স্যার। আর আমরা যখন অঙ্ক করব তখন প্র্যাকটিক্যালি আরো বুঝতে পারবো। তো এরিয়াটা বের করে একটা একটু জটিল আছে, মানে এখানে জটিল তেমন কিছু না, বুঝতে পারলে বের করা কঠিন না, আগে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমি কেন এটা আগের একটা অঙ্কে আমি একটা জিনিস তোমাদেরকে, এই অঙ্কটায় তোমাকে কোশ্চেন করো নাই, কিন্তু আমার কাছে তো কোশ্চেনটা আসছিল যে কেন আমি এটাই করলাম। আগের যে এটা কোন অঙ্কটায় যেন আমরা একটা ইয়ে দেখলাম, এটাই এই যে এখানে এরিয়া বের করছে জানো, এআই বাই ডিআইএল, ডিআইটা কি ইন্টারনাল ডায়ামিটার না এটা, আর ডি আউটার ডায়ামিটার, কিন্তু এই ডায়ামিটার তো নেয় নাই তোমার, তাই না? তারপরে তোমার এই যে এখানে আরেকটা আছে, যেমন আমরা এই যে এই অঙ্কটা এই যে এটা ক্ষেত্রে তো আমার একটা কোশ্চেন আসছিল যে এখানে আমরা ডিআই বাই ডি আউট নিলাম, নেওয়ার পরে আমরা এখানে এনওটা আউটলেটটা নিলাম না কেন? আমরা তো এটা নিছি যে এটা অ্যানুলাস স্পেসের, এটা ইনলেট, অ্যানুলাস স্পেসের ইনার সারফেস, এটা অ্যানুলাস স্পেসের আউটার সারফেস। অ্যানুলাস স্পেসের আউটার সারফেস তো আমরা নিব না, কারণ আউটার সারফেস তো হিট ট্রান্সফার হচ্ছে না, তো আমাদের ওখানে তো আমাদের কি ইনসুলেটেড করছে, এই যে ইনসুলেটেড একটা সারফেস ইনসুলেটেড, এখানে বলে নাই যে কোনটা ইনসুলেটেড, ইনারটাও ইনসুলেটেড হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে আউটারটা ইনসুলেটেড ছিল, কাজে আমরা ইনারটা নিছি, এনইউআই নিছি। এনইউআই নিয়ে কিন্তু আমরা এইটার যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা হলো 5.45, এনইউআই নিছা, তারপর আমরা করলাম কি এটার আবার এইচও যখন বের করলাম এনইউআইটাকে বসাই দিচ্ছি এই জায়গায়, এইচওটা আমরা বের করছি, এইচও মানে অ্যানুলাস স্পেসের জন্য যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, সেই ক্ষেত্রে অ্যানুলাস স্পেসের ইনার সারফেসের ন্যাচারাল নাম্বারটা আমরা ইউজ করেছি, ঠিক আছে। যেহেতু আমাদের যে আউটার সারফেসটা ছিল ইনসুলেটেড, আমাদের ছবিটায় আসি, এই সারফেসটা ছিল আমাদের ইনসুলেটেড, এই সারফেসটা, সুতরাং ওই সারফেসটা আমরা এখানে নেই। তো কাজেই আমাদের এইভাবে বুঝে করতে হবে অঙ্কগুলা, কারণ অঙ্ক বুঝলে তোমার ক্যালকুলেশন করার সুবিধা আছে। আমাদের অনুধাবন করতে হবে, ফিজিক্যালি অনুধাবন করতে হবে, খালি ম্যাথামেটিক্যালি মুখস্থর মতো করে গেলে অঙ্ক ভুল হতে পারে, বুঝতে পারবো অনেক সময়।
এটা বোঝার চেষ্টা করা যে এরিয়া আমাকে কোনটা নিতে হবে, ফ্লুইড কোন দিকে পাস হচ্ছে, কেন আমরা ওটা নিলাম না। আমি যতটুকু ফিল করি যে আমাদের যেহেতু এনুলাস স্পেসের ইনার সারফেসটাকে আমরা কনসিডার করবো, এনুলাস স্পেস আমাদের এটা যদি হয় এই সারফেসটা নিয়ে আমরা কনসিডার করবো, আর আর ভিতরের ফ্লুইডটার জন্য ওই ফ্লুইড এই সারফেসটা নিয়ে কনসিডার করবো। এখানে একটা সারফেস আছে যে আউটসাইড, যেটা এই সারফেসটা নিয়ে আমরা নরমালি এই সারফেসটা ইনসুলেটর থাকার কারণে আমরা এখান থেকে হিট ট্রান্সফার হবে, এটা নিয়ে আমরা কনসিডার করবো না। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ক্লাসে লগ মিন টেম্পারেচার ডিফারেন্স আমরা স্টার্ট করবো।